আসসালামু আলাইকুম। একজন সাধারণ চাকরিজীবী হুট করেই তার স্ত্রীর সন্তানকে হারিয়ে ফেলে। কিছু ব্যাংক ডাকাত তার স্ত্রীর সন্তানকে খুন করে পালিয়ে যায়। লোকটির জীবনটা প্রায় অচল হয়ে পড়ে, কিন্তু সে এর বদলা নেবে কিভাবে? তার জীবনে এরপর কি বা নেমে আসে? সে কি পারবে তার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ নিতে? স্বাভাবিক একটা মানুষের জীবন অস্বাভাবিক হতে একদমই দেরি লাগে না, আর সেটারই প্রমাণ যেন এই সিনেমাটি। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি বলিউডের একটি দুর্দান্ত সিনেমা বাদলাপুর, যেটি 2015 সালে রিলিজ পেয়েছিল। সিনেমাটি সেই সময় ব্লকবাস্টার হিট গিয়েছিল। হয়তোবা আপনারা কেউ এই সিনেমাটি দেখে ফেলেছেন, হয়তোবা দেখেননি। তাদের জন্যই আমাদের আজকের এক্সপ্লেনেশন। তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটাই হয় এমজি রোড দেখিয়ে। সেখানে দুইজন লোক এসে ব্যাংকের ভেতরে ঢুকে শাটার আটকে দেয়, আর একটু পরেই সেখানে নিশা আর তার ছেলেকে দেখানো হয়। তারা মাত্রই শপিং শেষ করে তাদের গাড়িতে উঠতে যাচ্ছিল, আর ঠিক তখনই ওই দুইজন বাইকার বাইরে বের হয়ে আসে। তাদের দেখে বোঝাই যাচ্ছিল তারা কোনো অপরাধ করে এসেছে, মানে তারা ব্যাংক ডাকাতি করেছে। আর তারা সুযোগ বুঝে জোর করে নিশার গাড়িতে উঠে বসে। ডাকাতটা তখন তার গাড়িটি নিয়ে পালিয়ে যেতে শুরু করে, আর এটা দেখে তো নিশা বেশ ভয় পেয়ে যায়। নিশা ভয়ে চিৎকার শুরু করে, কিন্তু ওই দুজনের মধ্যে একজন বন্দুক বের করে নিশাকে চুপ করানোর চেষ্টা করে। আর এরপর দেখা যায় নিশার গাড়ির পেছন পেছন পুলিশও ফলো করতে শুরু করেছে। আর এই ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিশার ছেলে রবিন বাইরে পড়ে যায়, আর এইটা দেখে নিশার বেশ রাগ হয়ে যায়। আর সে ওই দুইজন ডাকাতের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। আর ডাকাতের মধ্যে থাকা একজন হুট করেই নিশার উপরে গুলি করে বসে, আর নিশা সেখানেই মারা যায়। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য ডাকাতের মধ্যে থাকা একজন বন্দুকটি লুকিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে গাড়ি থেকে লাফিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে। অন্যদিকে গাড়িতে থাকা ডাকাত সদস্যটি পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু নিশাকে দেখা যায় সে তখনও জীবিত রয়েছে। আর নিশাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এরপর সিন কাট হলে আমাদের দেখানো হয় নিশার হাজবেন্ড রাঘবকে, যে কিনা একটি অ্যাড ফার্মে কাজ করে। রাঘব একটি মিটিং এ ব্যস্ত ছিল, আর মিটিং শেষ হবার পরেই তার কাছে একটি ফোন কল আসে। আর এই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে রাঘব হসপিটালে চলে আসে। নিশা তখন আইসিইউতে ভর্তি ছিল। ডাক্তার এসে রাঘবকে জানায়, আপনার ওয়াইফের অবস্থা খুবই আশঙ্কাজনক। নিশাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে রাঘব। নিশা তার এই অবস্থাতেও রাঘবকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই নিশা তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে। দেখা যায় রাঘব তার ছেলেকে খুঁজতে খুঁজতে মর্গে চলে আসে, আর চোখের সামনে নিজের প্রাণপ্রিয় সন্তানের নিথর দেহটি দেখে সে একেবারে পাথরে পরিণত হয়ে যায়। এরপর দেখা যায় রঘুর কলিগরা সেখানে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর দেখা যায় রঘু তার বাড়িতে ফিরে এসেছে। ঘরে ঢুকতেই সে তার বউ বাচ্চার শূন্যতা খুবই অনুভব করে। তাই তো সে তার সন্তান আর বউয়ের ব্যবহৃত জিনিসগুলোর দিকে কান্না জড়িত চোখে তাকিয়ে থাকে, কারণ সে তো ভালো করেই জানে তার প্রিয় মানুষগুলো আর কখনোই তার কাছে ফিরে আসবে না। এরপর রঘু ফ্রিজ থেকে বের করে নিশার রান্না করা শেষ রান্নাটুকু খেতে থাকে। আর সকালে তারা এই খাবারটি খাওয়ার সময় কত মজা করেছিল সেই স্মৃতিচারণ করতে থাকে, যা মনে করে রাঘব আবারও কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে আমাদের সেই ব্যাংক ডাকাতকে দেখানো হয়, যে কিনা মনের সুখে খাবার খেয়ে চলেছে। আর ঠিক তখনই পুলিশ অফিসার এসে তাকে চড় মারে আর বলে, তোর পার্টনার কোথায়? আর এই ব্যাংক ডাকাতের নাম হলো লাই। সে পুলিশকে তার পার্টনার সম্পর্কে কোনো তথ্যই দেয় না। সে নানান রকমের বাহানা শুরু করে আর বলে তার পার্টনারের সঙ্গে নাকি তার একদিনের পরিচয়, তাই সে তার পার্টনার সম্পর্কে কোনো কিছুই জানে না। সে আরো বলে, বিশ্বাস করুন স্যার, আমি ওই খুনটা করিনি। আমি তো গাড়ি ড্রাইভ করছিলাম, আর বন্দুকটা ছিল আমার ওই পার্টনারের হাতে। সেই ওই খুনটা করেছে। আর এরপর পুলিশ ওই ব্যাংক ডাকাতির সিসিটিভি ফুটেজ দেখে। তারা দেখে লাইকের পার্টনারের হাতেই ওই বন্দুকটি ছিল, তাই তারা ভেবে নেয় হয়তো লাইক নয়, তার পার্টনারই এই খুন দুটো করেছে। আর এরপর দেখা যায় একদিন রঘু আসে লাইকের সঙ্গে দেখা করার জন্য। লাইক রঘুকে দেখা মাত্রই তার পা ছুঁয়ে সালাম করে, আর সে এমন ভাবে কথা বলতে থাকে আর অ্যাক্টিং করতে থাকে যেন তার কোনো দোষী নেই, সে কিছুই করেনি। সে রঘুকে অনেক সমবেদনা জানাতে থাকে, আর সে চুপি চুপি রঘুকে গিয়ে বলে, যত টাকা মেরেছি তার অর্ধেক টাকা
টাকা তোমাকে দিয়ে দেব যদি তুমি আমাকে এই জেলখানা থেকে বেরোনোর ব্যবস্থা করে দাও। আর এই কথা শুনে রঘু প্রচন্ড ক্ষেপে গিয়ে লায়েককে বাজেভাবে মারতে শুরু করে। পুলিশ অফিসাররা তখন রঘুকে এসে শান্ত করে আর তাকে জেলের বাইরে নিয়ে যায়। রঘু এরপর একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে লায়েকের সম্পর্কে সব তথ্য বের করার জন্য। আর এরপর আমাদের জেলের সিন দেখানো হয়। সেখানে দেখানো হয় জেলে যখন নতুন কোনো কয়েদি আসে তখন মাইকেল নামের এই কয়েদির কাছে সবাইকে নিয়ে আসা হয় আর তারা সবাই মিলে নতুন কয়েদিকে র্যাগিং করতে থাকে। আর এখানেও তারা লায়েকের সঙ্গে তাই করতে চেয়েছিল, কিন্তু লায়েককে হাসির পাত্র বানাতে গিয়ে উল্টো তারাই হাসির পাত্র হয়ে যায়। একদিন লায়েকের মা লায়েকের সঙ্গে জেলখানায় দেখা করতে আসে আর তার পিছু পিছু ডিটেকটিভ জোশিও আসে। লায়েকের মা যখন জেলখানা থেকে বাইরে বের হয়ে আসছিল তখন ডিটেকটিভ জোশি তার মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে লায়েকের সম্পর্কে কিছু তথ্য বের করে নেয়। আর কথায় কথায় ডিটেকটিভ জোশি জানতে পারে লায়েকের ঝিমলি নামের একটা গার্লফ্রেন্ডও রয়েছে। আর এই কথাটা মিসেস জোশি এসে রাঘবকে জানায়। আর এরপর রঘু ঝিমলির ঠিকানায় বেরিয়ে পড়ে। আসলে ঝিমলি ছিল একজন পতিতা, তাই রঘু কাস্টমার সেজে ঝিমলির কাছে যায়। দেখা যায় ঝিমলি রঘুকে আকৃষ্ট করার জন্য ডান্স করতে থাকে, কিন্তু দেখা যায় ঝিমলির হাত রঘু বিছানার সাথে বেঁধে দেয়। আর এরপর রঘু ঝিমলিকে জিজ্ঞেস করে লায়েক আর তার পার্টনারকে। বিজলি রঘুর এমন করাতে বেশ ভয় পেয়ে যায়। সে স্বীকার করে নেয় যে সে লায়েককে ভালোবাসে, কিন্তু সে তার পার্টনার সম্পর্কে কিছুই জানে না। আর এরপর সে ঝিমলিকে চাকু দিয়ে ভয় দেখিয়ে বলে সে যদি লায়েকের ওই পার্টনার সম্পর্কে কোনো তথ্য আনতে পারে তাহলে রঘু তাকে 35 লক্ষ টাকা দেবে। আর এর পরের দিন সকাল হতেই দেখা যায় ঝিমলি লায়েকের সঙ্গে দেখা করতে এসেছে জেলখানাতে। আর এখানে লায়েক জেলের মধ্যে থেকেই অশ্লীল কথাবার্তা শুরু করে দেয় ঝিমলির সঙ্গে। আর এরপর ঝিমলি তার পার্টনার সম্পর্কে জিজ্ঞেস করে লায়েককে, কিন্তু লায়েক ঝিমলিকে তার পার্টনার সম্পর্কে কোনো তথ্যই দেয় না। এর পরের রাতে রঘু আবারও ঝিমলির কাছে আসে। ঝিমলি রঘুকে বলে লায়েক তার পার্টনার সম্পর্কে কিছুই বলেনি, তাই সে কোনো তথ্য আনতে পারেনি। এরপর রঘু ঝিমলিকে অনেকগুলো টাকা দেয় আর ইনফরমেশন না আনতে পারার জন্য শাস্তি স্বরূপ সে ঝিমলির সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। আর এরপর একদিন এই কেসের রায় দেয় জজ। এতে লায়েকের 20 বছরের কারাদণ্ড হয়, কিন্তু মৃত্যুদণ্ড হয় না। আর রঘু এই রায়ে একদমই সন্তুষ্ট হতে পারে না, তাই সে মনের কষ্টে পুনে ছেড়ে বাদলাপুর নামের একটি জায়গাতে থাকার জন্য আসে। সেখানে এসে সে কষ্টে আর দুঃখে আত্মহত্যা করারও চেষ্টা করে, কিন্তু সেটাও সে করতে পারেনি, কারণ এই দুনিয়াতে কাকে আঁকড়ে ধরে সে বাঁচবে, তার তো আপন বলতে আর কেউ নেই, যার কারণে সে খুবই দুঃখে আত্মহত্যা করতে চাইছিল। এদিকে আমাদের জেলখানাতে লায়েককে দেখানো হয় তার জেলখানাতে একদমই ভালো লাগছিল না, তাই সে জেল থেকে পালানোর জন্য চেষ্টা করে আর সবজির বস্তার মধ্যে ঢুকে বসে পড়ে ট্রাকে উঠে, কিন্তু সে ব্যর্থ হয়। পুলিশ তাকে ধরে ফেলে। আর এর কিছুদিন পর আবারও সে জেল থেকে পালানোর চেষ্টা করে। দেখা যায় একদিন জেলখানার তারের উপরে পড়ে একটি কাক মারা গেছে। সেটিকে নামানোর জন্যই 15 মিনিটের জন্য জেলখানার সকল কারেন্ট অফ করে দেওয়া হয়। আর এটারই সুযোগ নিয়ে রঘু একটি লম্বা কাপড়ের দড়ি বানিয়ে পালিয়ে যেতে চায়। সে দেওয়াল টপকে বাইরে তো যায়, কিন্তু এবারেও সে ব্যর্থ হয়। পুলিশ তাকে ধরে ফেলে। আর এরপর কেটে যায় 15টা বছর। এরপর রঘুকে দেখা যায় সে বাদলাপুরের একটি বাড়িতে একা নিঃসঙ্গ জীবনযাপন করছে। আর একদিন তার কাছে শোভা নামের একটি মানবাধিকার কর্মী আসে। সে রঘুর সঙ্গে দেখা করতে এসেছিল লায়েককে ছাড়ানোর সুপারিশ নিয়ে। সেখানে শোভার মুখ থেকে জানা যায় লায়েকের স্টমাক ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে সে আর 1 বছর বাঁচবে, তাই মানবতার খাতিরে যদি রঘু এই কেসটি উঠিয়ে নেয় তাহলে লায়েক হয়তো জেল থেকে মুক্তি পাবে। আর এই কথা শুনে রেগে মেগে রঘু শোভাকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে। যাবার সময় শোভা তার একটি কার্ড রঘুকে দিয়ে বলে, যদি কখনো সিদ্ধান্ত পাল্টান তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। একদিন দেখা যায় জেলখানাতে রঘু এসেছে লায়েকের সঙ্গে দেখা করতে। রঘুকে দেখে লায়েক মায়া কান্না শুরু করে দেয়, কিন্তু রঘু বলে এসব করে কোনো লাভ হবে না, শুধুমাত্র পার্টনারের নাম বল, আমি তোকে এখান থেকে বের করার ব্যবস্থা করব। কিন্তু লায়েক এতে রাজি না হলে রঘু সেখান থেকে রাগ করে বাইরে বেরিয়ে যায়। একদিন রঘুর বাড়িতে লায়েকের মা আসে আর সে বলে, আমি জানি লায়েকের পার্টনার কে,
আর এই কথাটি শোনা মাত্রই রঘু অনেক চমকে যায় আর লাইকের মাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। লাইকের মা বলে, আমি তোমাকে নাম, ঠিকানা, পরিচয় সবকিছুই দেব, কিন্তু শর্ত হলো আমার ছেলেকে জেল থেকে বের করতে হবে। রঘু এতে রাজিও হয়ে যায়। আর এরপর রঘু অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে লাইকের ওই পার্টনারকে খুঁজতে। আর অন্যদিকে রঘুর করা সুপারিশের জন্য লাইকের শাস্তিও মওকুফ হয়ে যায়। সে ঠিক করে জেল থেকে ছাড়া পেয়ে সে ওই ডাকাতি করা টাকা নিয়ে ব্যাংককে গিয়ে সেটেল হয়ে যাবে। এরপর দেখা যায় লিফটে একটি লোকের পাশে রঘু দাঁড়িয়ে আছে আর এর নাম হচ্ছে হারমান। বর্তমানে সে অনেক বড় বিজনেসম্যান আর এটি হলো লাইকের সেই পার্টনার। এরপর থেকেই রঘু সব সময় হারমানের পরিবারের উপর নজর রাখতে থাকে। দেখা যায় একদিন রাতে গাড়ি দিয়ে যাবার সময় হারমানের ওয়াইফ কোকোর গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তাটি ছিল খুবই নির্জন, যার কারণে কোকোর অনেক ভয় লাগে। ঠিক তখনই রঘু সেখানে এসে কোকোকে হেল্প করে আর লিফট দেয়। গাড়ির ভেতরে কথা বলতে বলতে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। রঘু তার স্ত্রী সন্তানের ছবিও দেখায় কোকোকে। এরপর রঘু কোকোকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। যাবার আগে কোকো তাদের রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য রঘুকে দাওয়াত করে। আর রীতিমতো পরের দিন সকালে রঘু গিয়ে পৌঁছায় হারমানের রেস্টুরেন্টে। তখন কোকো তাকে দেখে বলে, হোয়াট এ সারপ্রাইজ, তুমি এখানে? রঘু বলে, এমনি এখানে এসেছে। আর কোকো গিয়ে তার স্বামী হারমানকে নিয়ে এসে রাঘবের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে গতরাতে সেই তাকে হেল্প করেছিল। আর এরপর রঘু আর হারমান বসে থাকে টেবিলে। তখন হারমান বলে, আপনাকে বোধহয় কোথাও দেখেছি। রঘু বলে, সেটা বড় বিষয় না, তোকে দেখার জন্য তো আমি 15 বছর ধরে ওয়েট করছি। হারমান একটু অবাক হয়ে বলে, আপনি হয়তোবা কোথাও ভুল করছেন। এরপর রঘু হারমানকে ওই দিনের কথা মনে করিয়ে দেয় আর বলে, আমি জানি তুই আমার স্ত্রীর সন্তানকে মেরেছিস, কিন্তু পুলিশের ভয় দেখালে হারমান সবই স্বীকার করে নেয়। রঘু তখন তাকে বলে, পরের দিন আমি তোর বাসায় আসবো আর বাকি কথা সেখানেই হবে। আর কথা মতো পরের দিন রঘু গিয়ে পৌঁছায় হারমানের বাড়িতে। সেখানে হারমান আর তার ওয়াইফ তো রঘুকে দেখে ভীষণ ভয় থাকে। রঘুকে দেখে হারমান এসে বলে, সে সেই ডাকাতের সঙ্গে যুক্ত তো ছিল, কিন্তু তার বউ বাচ্চাকে সে মারেনি। কথা বলতে বলতে একটা সময় হারমান রঘুকে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়। আর এতে রঘু রেগে গিয়ে হারমানের বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সে হারমানের স্ত্রীকে নিয়ে ওপরে শোবার ঘরে যায় আর এটা দেখে প্রচন্ড ছটফট করতে থাকে হারমান। এদিকে রঘু হারমানকে ভয় দেখানোর জন্য মিথ্যে নাটক করে যে সে হারমানের বউয়ের সঙ্গে খারাপ কিছু করছে। হারমানও তাই মনে করে। এইটা দিয়ে সে হারমানকে বুঝিয়ে দেয় টাকা দিয়ে সবকিছু ফেরত পাওয়া যায় না। যাবার সময় রঘু কোকোকে বলে যায় লাইক যদি এখানে ফোন করে তাহলে তাকে জানাতে। আর এর কিছুদিন পরে লাইক জেল থেকে ফেরত আসে। আর এতদিন পর জেলের বাইরে এসে সে তো মহা খুশি। প্রথমেই সে আসে তার মায়ের সঙ্গে দেখা করতে আর এরপর সেখান থেকে সে যায় ঝিমলির খোঁজে, কিন্তু সে দেখে ঝিমলি এখানে আর থাকে না। আর এরপর লাইক পৌঁছে যায় ঝিমলির নতুন ঠিকানায়। ঝিমলি এদিকে লাইককে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ঝিমলির কাছে আসলে লাইক তখন জানতে পারে যে সে পাতিল নামের একজন লোকের সঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে। আর এটা শোনার পর লাইক খুবই কষ্ট পায়, কারণ সে ঝিমলিকে অনেক বেশি ভালোবাসতো। যাবার সময় লাইক ঝিমলির কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেয় আর সেই টাকাগুলো সে খারাপ কাজে ব্যয় করে দেয়। একদিন দেখা যায় লাইক হারমানকে ফোন করে আর বলে তার ভাগের সমস্ত টাকা আর বিদেশ যাওয়ার পাসপোর্ট নিয়ে যেন সে বাস স্ট্যান্ডে গতকালকে দেখা করে। হারমান এতে রাজি হয়ে যায়। হারমান সেখান থেকে চলে গেলে কোকো রঘুকে ফোন করে সবকিছু বলে দেয়। রঘু তখন হারমানকে বলে টাকা আর ভিসা রঘুর হাতে দেওয়ার জন্য। কথা শেষ হবার পর রঘু শোভাকে জানায় কালকে দুপুরে সে তার বাসায় লাঞ্চ করতে আসবে। আর অন্যদিকে হারমান তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে 10 কোটি টাকার ব্যবস্থা করে। পরের দিন সকালে রঘু হারমানের বাড়িতে আসে আর কোকোর কাছ থেকে সেই টাকার ব্যাগটি নিয়ে নেয়। আর এরপর হুট করে রঘু একটি নাইটি বের করে সেটি পরে কোকোকে আসতে বলে, যেটা শুনে তো কোকো বেশ অবাক আর ভয় পেয়ে যায়। সে বাথরুমে এসে হারম্যানকে ফোন করে আর বাড়িতে আসতে বলে। কোকো তার গোসল সেরে ওই নাইটি পরে যখন বাইরে আসে সে তো পুরোই চমকে যায়, কারণ পুরো ঘর পলিথিন দিয়ে মোড়ানো। সে কিছু বুঝে ওঠার আগেই রঘু একটি হাতুড়ি দিয়ে জোরে তার মাথায় আঘাত করে।
কোকো সঙ্গে সঙ্গে ফ্লোরে পড়ে যায়। আর এর কিছুক্ষণ পর হারম্যানও তার বাড়িতে চলে আসে। সে আরো একটি টাকা ভর্তি ব্যাগ রঘুকে দেয় আর তার ওয়াইফকে দেখার জন্য সে তার শোবার ঘরে আসে। সে এসে কোকোকে এই অবস্থায় দেখে ভীষণ ভেঙে পড়ে। দেখা যায় কোকো তখনও বেঁচে আছে। রঘু তখন হুট করে হারম্যানের ওপর হামলা করতে থাকে। সে তার হাতুড়িটি দিয়ে নৃশংসভাবে হারম্যানকে করে। আর এরপর রঘু চলে আসে শোভার বাসায় লাঞ্চ করার জন্য। আর তারা যে এখানে কেমন লাঞ্চ করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। রঘু এখানে লাঞ্চের সঙ্গে সঙ্গে তার ডিনারটাও সেরে ফেলেছিল। খাওয়া দাওয়া শেষ করে রঘু আবারও হারম্যানের বাসায় আসে। সে লাশ দুটোকে পুরোপুরি পলিথিনে মুড়িয়ে গাড়িতে তোলে আর দূরে একটি জায়গায় নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে। আর অন্যদিকে দেখা যায় টাকা পাওয়ার আনন্দে তো লাইক সিনেমা হলে মজা করে বসে সিনেমা দেখছে। তাকে আবার ফলো করছে এই লোকটি। আসলে এই লোকটি একটি পুলিশ অফিসার। লাইককে তার চোখে চোখে রাখার জন্যই সে সবসময় ছায়ার মতো লাইকের পেছনে পড়ে থাকতো। আর এটা লাইকও জানতো। সুযোগ বুঝে লাইক ওই অফিসারের চোখ ফাঁকি দিয়ে সোজা চলে আসে বাস স্ট্যান্ড, যেখানে কিনা হারম্যানের আসার কথা ছিল। কিন্তু দেখা যায় একটু পর রাঘব সেখানে আসে আর বলে, তুই যার জন্য অপেক্ষা করছিস সে আর কোনোদিনই আসবে না। আর এই কথা শোনার পর লাইক বেশ চমকে ওঠে, কারণ তার বন্ধুর কথা তো কারো জানার কথা নয়। লাইক সেখান থেকে উঠে চলে যায়। সে হারম্যানের খোঁজ খবর নেওয়ার জন্য তার রেস্টুরেন্টে আসে। তখন একটি স্টাফ বলে সে আজকে একবারও রেস্টুরেন্টে আসেনি। আর এরপর সে প্রতিদিনই হারম্যানের খোঁজ নেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে যেত। আর এই বিষয়টা ফলো করা ওই পুলিশ অফিসারটিও খেয়াল করেছিল। আর এদিকে হারম্যান আর তার ওয়াইফকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই ইন্সপেক্টর গোবিন্দ সন্দেহ করে হয়তোবা লায়কই তাদের সঙ্গে কিছু একটা করেছে। তাই সে লায়ককে ডেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আর এরপর ইন্সপেক্টর গোবিন্দা হারম্যানের রেস্টুরেন্টের সিসিটিভি ঘেটে দেখতে পায় সেখানে রঘুকে। রঘু তখন জানায় সে একবার হারম্যানের ওয়াইফকে সাহায্য করেছিল, যার জন্যই তারা তাকে চা খেতে ডেকেছিল। গোবিন্দ বলে, তাহলে তুমি সেই দিন পুনে কেন গিয়েছিলে? রঘু বলে, ওই দিন আমাকে শোভা লাঞ্চ করতে ডেকেছিল। আর সেদিন শোভার সঙ্গে কি কি হয়েছে রঘু এখানে সবকিছুই পুলিশকে বলে দেয়। এরপর রঘু সেখান থেকে চলে গেলে ইন্সপেক্টর তার পানি খাওয়ার গ্লাসটি ব্যাগে ভরে নেয় রঘুর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য। আর অন্যদিকে শোভা এসে রঘুর উপরে বেশ চেঁচামেচি করে, কারণ রঘু তার মান ইজ্জত সবকিছুই পাঞ্চার করে দিয়েছে। আর এটা ছিল রঘুর একটা প্রতিশোধ, কারণ শোভা একদিন লায়কের জন্য সুপারিশ নিয়ে তার কাছে গিয়েছিল, যাতে লায়কের বিরুদ্ধে সে সুপারিশ করে লায়ককে জেল থেকে বের করতে পারে। রাতে বাসায় ফিরে রঘু দেখে তার ঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকতে সে দেখতে পায় সবকিছু ওলট পালট হয়ে আছে। আর তখনই পেছন থেকে লায়ক এসে রঘুর উপরে আক্রমণ করে দেয়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে, কিন্তু রঘু লায়ককে হারিয়ে দেয়। এরপর লায়ক উঠে রঘুকে বলে, আমার বন্ধু আর আমার টাকাগুলো কোথায় আছে? আর এরপর রঘু লায়ককে সব ঘটনা সত্যি করে খুলে বলে সে হারম্যানের সঙ্গে কি কি করেছে। আর রঘু এটাও বলে, ওই টাকা তুমি কোনোদিনই পাবে না। লায়ক তখন বলে, এখন কি তাহলে আমাকেও মেরে ফেলবি? রঘু বলে, না, তোকে আমি মারবো না, তোকে আমি দিনে দিনে তিল তিল করে মারবো। তবে এবার যাবার আগে লায়ক রঘুকে একটি সত্যি কথা বলে যায়। সে বলে, সেদিন আমি তোর বউ বাচ্চাকে খুন করেছিলাম, রাগের মাথায় করেছিলাম। আমার বন্ধু নির্দোষ ছিল, তার কোনো দোষী ছিল না। কিন্তু তুই তো একটা ঠান্ডা মাথার ক্লিলার, তুই হাতুড়ি দিয়ে আমার নির্দোষ বন্ধু আর তার বউকে মেরেছিস। তাহলে বলতো তোর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আর এমনই প্রশ্ন ছুড়ে দিয়ে লায়ক সেখান থেকে চলে যায়। এরপর লায়ক ঝিমলির কাছে আসে। ঝিমলিকে এসে সে বলে, এই টাকার জন্য আমি জীবনের 15টা বছর নষ্ট করলাম, বাঁচবো আর মাত্র 10 মাস। ইচ্ছে ছিল টাকা হাতে পেলে তোকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হব, জীবনের শেষ সময়টা একটু আনন্দ ফুর্তি করে কাটাবো, কিন্তু সেটাও আর হলো না। আর ঠিক তখনই ঝিমলির হাজবেন্ড পাতিল সেখানে চলে আসে। সে লায়ককে দেখে ভীষণ রেগে যায় আর লায়ককে বাসা থেকে বের করে দেয়। ঝিমলি লায়কের ক্যান্সারের কথা শুনে অনেক কষ্ট পায়, আর সে তার স্বামীর কাছ থেকে লুকিয়ে কিছু টাকা দেয় লায়ককে, যাতে সে তার চিকিৎসা করাতে পারে। কিন্তু লায়ক সেই টাকাটা নেয় না, বরং সে ঝিমলির স্বামীকে শাসিয়ে যায় আর বলে সে যদি কখনো ঝিমলির গায়ে হাত তোলে তাহলে সে তাকে খুন করে ফেলবে। এইটা বলেই সে ঝিমলির কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যায়। এরপর দেখা যায় একদিন ইন্সপেক্টর গোবিন্দ আসে রঘুর বাসায়। সে ওই গ্লাসটি দেখিয়ে রঘুকে ব্ল্যাকমেল করতে থাকে। ইন্সপেক্টর গোবিন্দ বলে, তুমি যে হারম্যানের বাসায় গিয়েছিলে তার প্রমাণ এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে।
রঘু জানায় সে লাঞ্চ করার জন্য গিয়েছিল, কিন্তু ইন্সপেক্টর গোবিন্দ বলে, আমি জানি তুমি হারম্যান আর তার ওয়াইফকে খুন করেছো। ইন্সপেক্টর গোবিন্দ বলে, তুমি আমাকে ওই টাকাগুলো ভালোই দিয়ে দাও, তাহলে আমি সব এভিডেন্সগুলোকে নষ্ট করে দেব। রঘু এখানে খুব ভালো করে জানতো ইন্সপেক্টর গোবিন্দের কাছে কোনো এভিডেন্সই নেই, কারণ সেখানে সেদিন পলিথিন বিছিয়ে করার জন্য কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। ইন্সপেক্টর গোবিন্দ রঘুকে হুমকি দেয়, আর মাত্র 2 দিন আছে, এই 2 দিনের ভেতরে আমি চাই তুমি আমাকে এই টাকাগুলো দিয়ে দাও, নইলে অনেক খারাপ হবে কিন্তু। এদিকে লায়েক তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে দেয়, আর এরপর দেখা যায় রঘু তার ফ্যাক্টরির গোডাউনেই টাকাগুলো লুকিয়ে রেখেছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আর 2 দিন পরেই গোবিন্দের রিটায়ার্ডের দিন চলে আসে। সে ওই টাকাগুলো পাওয়ার আশায় আবারও রঘুকে ফোন করে। সে রঘুকে হুমকি দিয়ে বলে টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য, কিন্তু রঘু তার কথাতে কোনো পাত্তাই দেয় না। সে ঠিক করে রঘুকে গ্রেফতার করবে। সে যখন গ্রেফতার করার জন্য যাচ্ছিল তখনই সেখানে লায়েক আসে আর সবার সামনে বলে সে তার বন্ধু হারম্যান এবং তার ওয়াইফকে খুন করেছে। লাশ কোথায় গুম করেছে সে সেটাও বলে দেয়। আর ইন্সপেক্টরের সমস্ত প্ল্যান ভেস্তে যাওয়ায় সে লায়েকের ওপর অনেক চিল্লাপাল্লা করে। মিডিয়া কর্মীরা এসে গোবিন্দকে ঘিরে ধরে, আর অন্যদিকে লায়েককে জেলখানায় পাঠানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, লায়েক কেনই বা অন্যের খুনের দায় নিজের ঘাড়ে নিল? আসলে তার জীবনে হারাবার মতো কিছুই নেই, সে তার জীবনের সবকিছুই হারিয়ে ফেলেছে। সে 15 বছর আগে যেই পাপ কাজটি করেছিল, হয়তোবা তার প্রায়শ্চিত্ত করার জন্যই সে এই কাজটি করে। সে তো আর বেশি দিন বাঁচবেও না, তাই হয়তোবা চেয়েছিল মরার আগে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। আসলে এই দুনিয়াতে অন্যের ক্ষতি করে কখনোই সারা জীবনের জন্য সুখী হওয়া যায় না, সেটারই যেন একটা দৃষ্টান্ত প্রমাণ দিয়ে গেল এই সিনেমার কাহিনী। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির গল্পটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।